আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। হারার ভয়ে এমনিই আমাদের পিসির মাথাটা খারাপ হয়ে গেছিল। তারপর আজকে যখন বুঝতে পারলেন যে ভবানীপুরে তাকে হারাতে আসছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের মতন, মাথাটা একেবারে গেছে, একেবারে গেছে। কি বলছেন, কেন বলছেন, কোনো হিসেব নেই, তার কেটে গেছে। একের পর এক নির্ভেজাল জলজান্ত মিথ্যা কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন নবান্নের বিজ্ঞাপনে পড়ে বাংলার মিডিয়া সেইগুলো বলবে না, বাংলার টিভি মিডিয়া, খবরের কাগজ সেইগুলো বলবে না যেগুলো বাংলার সাংবাদিকদের বলা উচিত ছিল। একেবারে পাগল হয়ে গেছেন। 2021-এ নন্দীগ্রাম গেছিলেন শুভেন্দু অধিকারীকে হারাতে, হেরে গেছিলেন। তারপরে আবার ভবানীপুরে এসে জিতে মুখ্যমন্ত্রী হতে হয়েছিল, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী 5 বছর ধরে চিৎকার করে গেছেন 1956 কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। আর এবার তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। আমি যেটা 1 বছর ধরে আপনাদের বলে আসছি যে পজিটিভ মাইন্ডসেট, সেটা এবার বিজেপি দেখিয়ে দিয়েছে। ভোট ঘোষণার একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে বিজেপি নিজেদের অর্ধেক প্রার্থী তালিকা প্রায় প্রকাশ করে দিয়েছে। 294 আসন, 144টা আসনের প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করে দিয়েছে। এটাই হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, যে আমরা এবার জিততে চাই। যেটুকু জানতে পারছি আগামী 1 থেকে 2 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বা 3 দফাতে পুরো প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করে দেবে, এবং সেখানেও অনেক চমক রয়েছে। কিন্তু তৃণমূল কি করছে? শাসক দল 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। কেন? উল্টে আবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চলে এসেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ ভবানীপুরে দাঁড়াবেন, নাকি অন্য কোথাও পালাবেন মুসলিম অধ্যুষিত কোনো এরিয়ায়? মাথা খারাপ হয়ে গেছে, এবং সেই জন্য তিনি আজকে মিছিল করলেন, গ্যাসের দাম বৃদ্ধির মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যেই নির্বাচন কমিশন সমস্ত পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিল, আপনারা ভালো করে জানেন আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন আর পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই। যেই ক্ষমতা হস্তান্তর হলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে নির্বাচন কমিশনে, সঙ্গে সঙ্গে এই যে গ্যাসের যে বুকিং এর জিনিসপত্র চলছিল সব স্বাভাবিক, কোনো গ্যাসের কালোবাজারি নেই, গোটা পশ্চিমবঙ্গে মানুষ গ্যাস পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গেলেন, এবং পাগল হয়ে তিনি ভয়ঙ্কর খেলা খেলবেন এটা আজকে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার বললেন তাকে খুনের চক্রান্ত হচ্ছে। 2021-এর নির্বাচনে ওই একটা লোহার পোস্ট যেখানে গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা লাগলো, আর তারপর গোটা নির্বাচনটা বা পায়ে ব্যান্ডেজ বেঁধে কাটিয়ে দিলেন, সহানুভূতির হাওয়া তুলে জিতেও গেলেন। যদিও সেখানে পরে জানতে পারলাম প্রচুর ভুতুরে ভোটার ছিল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অজুহাত কি? কোন রকমই তিনি জিতছেন না, 1 কোটি ভুয়ো ভোটার ভোট দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জেতার আশা নেই। এবার অজুহাতটা কি? এবার ভয়ঙ্কর অজুহাত, তাকে নাকি মারার চক্রান্ত হচ্ছে, তাকে খুন করার চক্রান্ত হচ্ছে, এবং তার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি দায়ী থাকবে। আচ্ছা, এমন হবে না তো, মানে আমার ব্যক্তিগত মত, এটা আশঙ্কা, এমন হবে না তো কেউ গুলি চালিয়ে দিল অথচ কিছু হলো না, কিন্তু সেই গুলি চালানোর জন্য তিনি বিজেপি এবার মোদীকে দায়ী করে দিলেন? অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমার কিন্তু এই আশঙ্কাটা হচ্ছে। দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। পাগল হয়ে গেছেন, একেবারে পাগল হয়ে গেছেন। বলছেন আমি আগে আরএসএস কে ভালোবাসতাম, তারপর ওরা মহাত্মা গান্ধীকে মানলো, তারপর থেকে আর আরএসএস কে ভালোবাসি না। যেটুকু খাতা কলমে বলছে যে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল 30শে জানুয়ারি 1948, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম খাতায় কলমে, যদিও তার জন্মের দিন তিনি ঠিক করে বলতে পারেন না, 5ই জুন 1955। যদি মনে করি যে ওই 15 বছর বয়সে, মাধ্যমিক 9-10 এই রকমের একটা এজে 15 বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এবং নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর হত্যা নিয়ে জানতে পেরেছিলেন, তাহলেও 1970 সালের দিকে হয়। মহাত্মা গান্ধীর মৃত্যু হয়ে গেছে 1948 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন বললেন তিনি আগে আরএসএস কে ভালোবাসতেন, তারপরে তার চোখের সামনে মহাত্মা গান্ধী খুন হয়ে গেলেন,
তারপর থেকে তিনি আরএসএস কে আর ভালোবাসেন না। ঠিক যেমন ওই মহাত্মা গান্ধীর অনশন ভাঙাতে, বেলে কাটাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন, ঠিক সেরকমই আরো হাসালেন স্লোগান, নতুন রকমের স্লোগান। পাগলামিটা একেবারে প্রকাশ্যে এসে গেল, দেখুন আপনারা। আমি আরএসএসকে আগে শ্রদ্ধা করতাম, গান্ধীজির মৃত্যুর পর করি না। গান্ধীজির মৃত্যুর সময় 3টে গুলি ফায়ার করেছিল, আর এখন 3টে গুলি ফায়ার। এসআইআর এর নামে লোকের নাম কাটা, এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করা, আর সেন্সাসের নামে মানুষকে বিদায় করা, একটাও হবে না, জেনে রাখুন। আর আর একের পর এক ভুল এবং মিথ্যা কথা। দুদিন আগে তার চামচা মুখপাত্র বলছে, এই দেখুন বিজেপি ব্রিগেড সবাই এসছে, মাংস খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, মাছ খাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি একই কথা, বিজেপি এলে নাকি মাছ মাংস খেতে দেবে না, ছোলা খেতে দেবে না, ছাতুও খেতে দেবে না। মিথ্যা বলে বলে মাথাটা গেছে। এবং সবচেয়ে যেটা মিথ্যা কথা বলার চেষ্টা করলেন তিনি হচ্ছেন এই বাংলা এবং বাঙালি নিয়ে। তিনি বললেন যে এই দেখুন সব বাঙালিদের নাকি এক এক করে সরিয়ে দিচ্ছে, সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়েছে, অমুককে সরিয়ে দিয়েছে, নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছে। তারপরেই মনে পড়লো যে বাঙালিদের পাশাপাশি তো অবাঙালিদের সরিয়ে দিয়েছে, তাহলে কি হবে? তখন বাঙালি অবাঙালি দুজনেরই নাকি বিজেপি বিরোধী এমন একটা প্রচার করার চেষ্টা করলো। আগে শুনে নিন, তারপরে পিসির মুখোশ খোলার জন্য তো আমি আছি, যেটা এই বাংলার কোনো বিখ্যাত সাংবাদিক বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি রকমের ঢপবাজি দেওয়ার চেষ্টা করলেন দেখুন আপনারা। বিজেপি আসলে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ভাষায় কথা বলতে দেবে না, ছাতু খেতে দেবে না, কোনো রাজ্যেই কিছু খেতে দেবে না, বাজার বন্ধ করে দেবে, বুলডোজার চালাবে। আপনারা 1.5 মাসের জন্য সরাবেন, আবার কাউকে বলছেন আগামী 5 বছর দেখে নেব। হোদল কুতকুতের দল বল, তোমরা ঘেচু করবে। এসব করতে আসলে কচুর ঘন্টা খাওয়াবো। আর জানেন তো, কচুর লতি ঠিক মতো রান্না না করলে গলা কুটকুট করে। এখন থেকে তেঁতুল জল রেডি রাখো। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য। খেলা হবে এবার দুরন্ত গতিতে, ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। বিজেপিকে ছক্কা মারতে হবে যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করবো না, আমি বিজেপি করবো না, আমি বিজেপি করবো না। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে, ছক্কা মেরে অক্কা। जो हमसे टुकड़ी आए जा। আর একটা বলে যাই পাঞ্জাবিদের শায়রি, साल फारसी को तमन्ना, साल फारसी को तमन्ना, आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजुए का दिल में है। जीने दो, जियो और जीने दो। जय जिनेंद्र, जय जिनेंद्र, जय जिनेंद्र। এবার আসি মুখোশ খোলার প্রসঙ্গে। ও পিসি, সুব্রত গুপ্তকে চেনেন? আইএএস অফিসার ছিলেন, দারুণ অফিসার ছিলেন, এবং সিনিয়রিটি অনুযায়ী আপনার সরকারের আমলে তারই মুখ্য সচিব হওয়ার কথা ছিল। আইপিএস বাঙালি সুব্রত গুপ্ত, যিনি এখন নির্বাচন কমিশনের স্পেশাল পর্যবেক্ষক হয়ে এই রাজ্যে আছেন, মনে আছে? আপনি তাকে মুখ্য সচিব করেছিলেন? করেননি তো। বাঙালিকে মুখ্য সচিব না করে আপনি একজন অবাঙালিকে মুখ্য সচিব করেছিলেন। আরো উদাহরণ চাই, আরো উদাহরণ দিচ্ছি। এই যেমন নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব পদে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে এখন স্বরাষ্ট্র সচিব করেছে কাকে? স্বরাষ্ট্র সচিব করেছে সংঘামিত্রা ঘোষকে। বাংলার মানুষ কি জানতো এতদিন যে এই সংঘামিত্রা ঘোষ 7 বছরের সিনিয়র এই জগদীশ প্রসাদ মিনার চেয়ে? অর্থাৎ সংঘামিত্রা ঘোষেরই স্বরাষ্ট্র সচিব হওয়ার কথা ছিল, যাকে এখন নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব করেছে। তার চেয়ে 7 বছরের জুনিয়র এই জগদীশ প্রসাদ মিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব বানিয়ে রেখেছিলেন। কেন? কারণ মমতার আমলে মমতার কাজের লোক হওয়ার দরকার নেই, কাছের লোক হতে হবে। মমতার তৃণমূলের হয়ে কাজ করতে হবে, তবে তারা বড় পদ পাবে।
তৃণমূলের হয়ে কাজ না করে বড় পদ পায়নি কাজের লোকেরা। সুব্রত গুপ্ত থেকে শুরু করে এই সংঘমিত্রা ঘোষ, কেউ মমতার মন্ত্রিসভায়, মমতার যে প্রশাসন, সেখানে কিন্তু বড় পদ পায়নি, সিনিয়রিটি হয়েও পায়নি সুব্রত গুপ্ত এবং সংঘমিত্রা ঘোষ। আর কতদিন ঢপবাজি আর মিথ্যা দিয়ে চালাবেন? বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করবেন পিসিমণি? বাংলার মেন স্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল এবং খবরের কাগজ এগুলো না দেখালেও আমরা যে একেবারে যুক্তি তথ্য দিয়ে আপনার মুখোশ খুলে দেওয়ার জন্য রয়েছি। খুব বেশি হলে আরো একটা এফআইআর হবে কালকে সকালে, তাদের কিচ্ছু এসে যায় না। আপনার মুখোশ খুলে গেছে, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। এবং সেই জন্য আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর কথা বললেন, তাকে নাকি খুনের পরিকল্পনা চলছে, আমার মৃত্যু কামনা করছে, উস্কানিমূলক মন্তব্যের প্রমাণ, আগামী দিনে কোনো ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী থেকে সব অপদার্থগুলোকে দায় নিতে হবে। ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না এমন হবে কিনা, কাউকে দিয়ে হয়তো নিজে নিজেই গুলি চালিয়ে দিলেন, বলা যায় না, হতেও পারে। যেরকম ভাবে তিনি উস্কানি দিচ্ছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তাকে নাকি খুনের চক্রান্ত হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার, পাগল হয়ে গেছে ভবানীপুরে শুভেন্দু অধিকারী, শুনেই পাগল হয়ে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। আজকে আরো একটা জিনিস ঘটেছে, সেটাও আমি আপনাদের ছোট্ট করে দেখাতে চাই। সিপিএম এর প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং আমরা দেখলাম এই নদিয়ার এই যে কালীগঞ্জ, সেখানে তামান্নার মাকে প্রার্থী করা হয়েছে। আমাদের রিপোর্টার সানিয়া ওখানে ছিল, কি বলছো সিপিএম এর প্রার্থী তালিকা নিয়ে দেখে নিন একজন। মানবতাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর তরফে 26-এর নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা গেছে প্রথম দফায় 192টা আসনে তারা প্রার্থী দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বাকি আসনেও প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন বিমান বসু। তবে সেই প্রার্থী তালিকা থেকে যে বিষয়গুলো উঠে আসছে, পরিচিত যে মুখগুলো, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যাদবপুরের প্রার্থী, দীপশিতা ধর, তিনি উত্তর দমদমের প্রার্থী। এছাড়াও আরো পরিচিত মুখ, একেবারে মহিলা মুখ, মীনাক্ষী মুখার্জি, তাকে দেওয়া হয়েছে উত্তরপাড়ায়। সায়ন চক্রবর্তী হচ্ছে মহেশতলা এবং কলতান দাশগুপ্তকে দেওয়া হয়েছে পানিহাটিতে। এছাড়াও অন্যান্য জায়গায় আরো পরিচিত মুখ রয়েছে, সৈকতগিরি থেকে শুরু করে অন্যান্য মুখরা। তবে যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে সিপিএম এর এই প্রার্থী তালিকায়, তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে কিন্তু এবারে কালীগঞ্জের প্রার্থী করা হয়েছে। যদিও এই আশঙ্কা অনেক আগেই করা হয়েছিল যে সামনে 26-এর নির্বাচনে সিপিএম এর দিক থেকে কালীগঞ্জের প্রার্থী করা হবে তামান্নার মাকে, সেই আশঙ্কা একেবারে সত্যি প্রমাণিত হয়েছে। এবং কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে বিমান বসু পরিষ্কার জানিয়েছেন যে কালীগঞ্জের প্রার্থী হচ্ছেন সাবিনা ইয়াসমিন, অর্থাৎ মৃত তামান্নার মা। এছাড়াও আরো কয়েকটা নাম উঠে এসেছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, যদি দেখে দেখে সেই নামগুলো একের পর এক বলি। পটাশপুরে সৈকতগিরি রয়েছেন, কাথির উত্তরে সুতনু মাইতি রয়েছে, কাথি দক্ষিণে তেহরান হোসেন রয়েছে, সিঙ্গুরে দেবাশিস চট্টোপাধ্যায়, চন্দননগরে মনীষ পান্ডে, আরামবাগে বিথিকা পণ্ডিত, উত্তর নারায়ণপুরে ষষ্ঠী মাঝি, বেলেঘাটাতে পারমিতা রায়, আগে তো বললামই সায়ন ব্যানার্জি মহেশতলা, বেহালা পশ্চিমে নিহার ভক্ত, সোনারপুর উত্তরে, সোনারপুর যদিও সায়ন ব্যানার্জির পরিচিত সিট, কিন্তু সোনারপুর উত্তরে এবার দেওয়া হয়েছে মোনালিসা সিনহাকে। এছাড়া কসবায় দীপু দাস, বিষ্ণুপুর শ্যামল দল, সাতগাছিতে গৌতম পাল, বারাইপুরে স্বপন নস্কর, আরো অন্যান্য নামগুলো রয়েছে, রাজারহাট নিউটাউনের সপ্তর্ষি দেব। তবে মূলত উল্লেখযোগ্যভাবে যেটা বলা হচ্ছে, যে যেমনটা আশঙ্কা করা হয়েছিল যে মোহাম্মদ সেলিম এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন না, মোহাম্মদ সেলিম, সেই আশঙ্কাটাও কিন্তু সত্যি হয়েছে। একেবারে আলিমুদ্দিনের সাংবাদিক সম্মেলনের পর থেকে এই বিষয়গুলো পরিষ্কার জানা যাচ্ছে। তবে এটা কিন্তু আমার দারুণ লেগেছে। এক নম্বর হচ্ছে স্লোগানটা, জিও और जीने दो, জয় জিনেন্দ্র, জয় জিনেন্দ্র, জয় জিনেন্দ্র। আর কি স্লোগান দিচ্ছে সেটা মনে হয় তিনিও জানেন না, তার দলের লোকও জানে না। আর ওই যে আমি আগে আরএসএস কে ভালোবাসতাম, মহাত্মা গান্ধীকে হত্যার পরে আর আরএসএস কে ভালোবাসি না। আমি আরএসএস কে আগে শ্রদ্ধা করতাম, গান্ধীজির মৃত্যুর পর করি না। এক নম্বর কথা হচ্ছে নাথুরাম গডসে আরএসএস এর কেউ ছিলেন না। আর দু নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম যদি 1955 হয়, মহাত্মা গান্ধী মারা গেছেন 1948 সালে। তিনি যখন পড়াশোনা করছেন তখন ওই একসঙ্গেই পড়াশোনা করছেন আরএসএস এবং নাথুরাম গডসে বা মহাত্মা গান্ধীর মৃত্যু নিয়ে। হঠাৎ করে এমন বর্ণনা করলেন, মনে হচ্ছে যেন মহাত্মা গান্ধী তার সামনেই মারা গেছেন, তারপর থেকে তিনি আরএসএস এর আর ভক্ত নেই। মাথাটা একেবারে গেছে, একেবারে গেছে। কিন্তু পালাবেন কোথায়? নন্দীগ্রামে যাবেন? নন্দীগ্রামে তো আর যাওয়ার দরকার নেই, শুভেন্দু অধিকারী নিজে চলে এসেছেন ভবানীপুরে তাকে হারাতে। কোথায় পালাবেন? ফিরাদ হাকিমের ভোট অ্যাসেম্বলিতে যাবেন কি নাকি মালদা মুর্শিদাবাদের কোন মুসলিম অধ্যুষিত আসনে যাবেন, সেটাই এখন দেখার। কিন্তু এই যে বললাম পজিটিভ মাইন্ডসেট, বিজেপি এবার দেখিয়ে দিয়েছে 24 ঘন্টার মধ্যে 144 জনের নামের তালিকা ঘোষণা করে, যেটা এখনো তৃণমূল করতে পারেনি। ফলে বোঝাই যাচ্ছে পরিবর্তন আসছে। আর তাছাড়া পরিবর্তন না হলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই।
এই রকমের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে আপনারা আর কতদিন সহ্য করবেন? 10 বছরে 350 কোটি টাকা খরচা করেছেন হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে সরকারি কর্মীদের দিয়ে আটকানোর জন্য। হঠাৎ করে ভোট ঘোষণার 30 মিনিট আগে তিনি বলছেন সরকারি কর্মীদের দিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানে এত মিথ্যা কথাও যে কেউ বলতে পারে, বাংলার মানুষ এখনো ভালো করে বুঝে উঠতে পারেনি। এরকম মিথ্যাবাদী আর তার দল, চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজের দলটাকে আপনারা আর কতদিন সহ্য করবেন? পাল্টাতে হবে, নাহলে পশ্চিমবঙ্গের বাঁচার আশা নেই, ভারতবর্ষ বিপদে পড়ে গেছে। এত কিছু দেখার পরেও যারা মমতা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। কর্মফল এত কিছু দেখার পর এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজের দলটাকে, চাকরি চুরির দলটাকে, যে দলের রাজত্বকালে মা কালীকে প্রিজন ভ্যালে তুলে গ্রেপ্তার করে চলে গেছে থানায়, এই দলটাকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি বিশ্বাস করি না। কর্মফল যারা তৃণমূলকে ভোট দেবে এত কাণ্ড দেখার পরেও, কর্মফল তাদেরকে এই জীবনেই শোধ করে যেতে হবে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? পিসি পাগল হয়ে গেছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।